বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো যে আমাদের দৌলত খান মহিলা কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রম আজ বেশ কয়েকদিন যাবত থেকেই শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি দিন মোহাম্মদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, দৌলত খান মহিলা কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শুরুতে আমি এই অধ্যায় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তা হচ্ছে, অসীম এই মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা সেই প্রাচীনকাল থেকেই শুরু হয়। সর্বপ্রথম গ্রিক দার্শনিকগণ বিভিন্ন ধারণা ব্যক্ত করেন। দ্বিতীয় শতাব্দীতে গ্রিক দার্শনিক টলেমি ধারণা দেন যে পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করছে, যাকে আমরা টলেমি তত্ত্ব বা পৃথিবী কেন্দ্রিক অর্থাৎ জিওসেন্ট্রিক নামে পরিচিত। পঞ্চদশ শতাব্দী পর্যন্ত তার এই তথ্য প্রচলিত থাকলেও এই তথ্যটি ছিল জটিল এবং তা অনেক ঘটনার ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে 16 শতাব্দীতে বিখ্যাত জ্যোতির্বিদ কোপার্নিকাস ধারণা দেন যে সূর্যকে মহাশূন্যের একটি স্থানে স্থির রেখে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো নিয়মিত প্রদক্ষিণ করছে, যাকে আমরা সৌরকেন্দ্রিক তথ্য বা হেলিসেন্ট্রিক তথ্য হিসেবে চিনি বা জানি। এই দুটি ভিন্ন তথ্যের কারণে জ্যোতির্বিদরা গ্রহের গতি সম্পর্কে আরো অনেক তথ্য সংগ্রহ করতে থাকেন। তাদের মধ্যে একজন হচ্ছেন টাইকো ব্রাহে, যিনি এ সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করেন। এই তথ্য বিশ্লেষণ করে তারই একজন সহকারী 20 বছর পর জোহান ক্যাপলার 1609 সালে গ্রহের প্রদক্ষিণ সম্পর্কে 3টি সূত্র প্রদান করেন এবং 1589 সালেও বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর গতির 3টি সূত্র প্রদান করেন। তারও পরবর্তীতে 1687 সালে স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ এবং অভিকর্ষ বল আবিষ্কার করেন এবং তিনি তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে নিউটনের মহাকর্ষ সূত্রটি প্রদান করেন, যা তোমরা অনেকেই সূত্রটা সম্পর্কে অবগত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মূল আলোচনা শুরু করি। আজকের ক্লাসে আমরা কয়েকটা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে মহাকর্ষ বল, 2 নম্বর অভিকর্ষ বল, 3 নম্বর নিউটনের মহাকর্ষ সূত্র, 4 নম্বর অভিকর্ষ ত্বরণ, আর 5 নম্বর আছে জি এর মানের তারতম্য। প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি মহাকর্ষ বল। প্রিয় শিক্ষার্থীরা, এই মহাকর্ষ বল সম্পর্কে এবং অভিকর্ষ বল সম্পর্কে তোমরা ক্লাস 9-10 থেকে অবগত আছো। মহাকর্ষ বল কি আমরা জানি। মহাকর্ষ বলের সংজ্ঞা হলো মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাই হচ্ছে মহাকর্ষ বল। তারপর আমরা জানবো অভিকর্ষ বল। অভিকর্ষ বল হলো এই যে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাই হচ্ছে অভিকর্ষ বল। সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, পৃথিবী বা কোনো গ্রহ এবং উপগ্রহ যে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে ওই বলই হচ্ছে ওই গ্রহ বা উপগ্রহের বা পৃথিবীর অভিকর্ষ বল। যেমন পৃথিবী একটি বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল। অনুরূপভাবে চন্দ্র একটি বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে চন্দ্রের অভিকর্ষ বল। এভাবে প্রত্যেকটা অভিকর্ষ বল রয়েছে। তাহলে মহাকর্ষ অভিকর্ষ বল সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা পেলাম। আমাদের থার্ড যে টপিক সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। আমরা এখন নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে একটু আলোচনা করব।
নিউটনের মহাকর্ষ সূত্র। তোমরা হয়তো অনেকে জানো যে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন একদিন একটা আপেল গাছের নিচে যখন বসেছিল, তখন তার মাথায় হঠাৎ করে একটা আপেল পড়লো। তখন তিনি চিন্তা করলেন যে আপেলটি ভূমিতে না এসে একটু উপরের দিকে কেন উঠলো না। ওই চিন্তা থেকে তিনি এটা নিয়ে অনেক চিন্তা করেন, অনেক গবেষণা করেন। তারপর তিনি যেটা আবিষ্কার করেন সেটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। সূত্রটি তোমরা সবাই জানো যে দুটি বস্তু বা কণা তাদের সংযোজক সরলরেখা বরাবর যে বলে একে অপরকে আকর্ষণ করে, ওই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। আমরা যদি একটু চিত্রটা দেখি, তাহলে দুটা বস্তু, প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর m2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তো এই ক্ষেত্রে প্রথম বস্তুর বল যদি আমরা f1 ধরি, দ্বিতীয় বস্তুর বল যদি আমরা f2 ধরি, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি, দুটি বস্তু কণা একে অপরকে যে বলে আকর্ষণ করে, ওই বস্তু দুটির ভরের, ওই বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ f সমানুপাতিক m1 ইন্টু m2। এটাকে আমরা এক নং সমীকরণ ধরি। তারপর হচ্ছে কি, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যেটাকে আমরা লিখতে পারি f সমানুপাতিক 1/r²। এই দুটি ইকুয়েশন, এই দুটি ইকুয়েশনকে যখন আমরা একসাথে করব তখন আমরা কি পাবো, f সমানুপাতিক m1 m2/r²। দেখো এখানে আরেকটু বলি, এই যে এক নং সমীকরণ কি পাইলাম আমরা এখানে, f সমানুপাতিক m1 m2। এই সমানুপাতিক দ্বারা আমরা যেটা বুঝি যে বস্তু দুটির ভর যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বল তত বেশি হবে, এটি হচ্ছে সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক বলতে আমরা যেটা বুঝি যে বস্তু দুটির মধ্যবর্তী ব্যবধান যত বেশি হবে তাদের আকর্ষণ বল তত কম হবে, এবং বস্তু দুটির মধ্যবর্তী ব্যবধান যত কম হবে সেই ক্ষেত্রে তাদের আকর্ষণ বল তত বেশি হবে, এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক। যাক, আমরা দুটি ইকুয়েশন একসাথে করলে আমরা কি পাই, f সমানুপাতিক m1 m2/r², যেটাকে আমরা লিখতে পারি f ইকুয়াল gm1 m2/r²। তাহলে এখানে জিটা কি, জিটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, যাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক হিসেবেও চিনি। তাহলে এই নিউটনের মহাকর্ষ সূত্র, এই গাণিতিক সূত্রটা আমাদের এই অধ্যায়ে অনেক ব্যবহার রয়েছে। এই অধ্যায়ে এই সূত্রটা, দেখো এই সূত্রটা এখানে আলোচনা করার আরেকটা উদ্দেশ্য ছিল আমার, সেটা হচ্ছে আমরা যেটা জানি যে, বা একটা প্রশ্ন হচ্ছে কেমন, দেখো এখানে m1 ভরের বস্তুটি কি m2 ভরের বস্তুটিকে আকর্ষণ করবে, নাকি m2 ভরের বস্তুটি m1 ভরের বস্তুটিকে আকর্ষণ করবে। এটা অ্যানসারটা কি হবে, অ্যানসারটা হচ্ছে যে m1 ভরের বস্তুটি m2 ভরের বস্তুটিকে যে বলে আকর্ষণ করবে, ঠিক সেম বলে m2 ভরের বস্তুটি m1 ভরের বস্তুটিকে আকর্ষণ করবে। অর্থাৎ এটা হচ্ছে একটা পারস্পরিক আকর্ষণ বল। তাহলে আমরা এই সূত্রের আঙ্গিকে আরেকটা एग्जांपल দেখতে পারি। ধরলাম এটা একটা পৃথিবী, উপরের পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M, আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের ব্যাসার্ধ বা দূরত্ব। ধরা যাক পৃথিবী পৃষ্ঠের উপরে একটা বস্তু বা একটা আপেল ধরি আমরা, যেটার ভর আমরা ধরি স্মল m। তাহলে এখন এই আপেলের সাথে পৃথিবীর কেন্দ্রে কি হবে, একটা আকর্ষণ বল কাজ করবে, যার ফলে আপেলটা কোথায় পতিত হবে, নিচের দিকে পতিত হবে। তার মানে আপেলটার সাথে পৃথিবীর কেন্দ্রে বা পৃথিবী যে আকর্ষণ বল কাজ করতেছে, বা পৃথিবীর সাথে আপেলটা ঠিক একই আকর্ষণ বল কাজ করতেছে। এই ক্ষেত্রে আমরা মহাকর্ষ সূত্রটাকে এভাবে লিখতে পারি, F ইকুয়াল স্মল m gm/r²।
তাহলে এখানে এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর এই স্মল এমটা হচ্ছে কি এই আপেলের ভর, আর এই আরটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। এটাকে আমরা এভাবে লিখতে পারি এম জি। দেখো এই এম জি বলতে আমরা যেটা বুঝি, দেখো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল এম জি, অর্থাৎ বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল এম জি। আর আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে কি এফ ইকুয়াল এম জি। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই আপেলটির ওজন হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল এম জি, অর্থাৎ এই আপেলটি পৃথিবীর সাথে যে আকর্ষণ বল কাজ করে ওই বল আর ওজন এখানে সমান। তাহলে আমরা বলতে পারি আপেলটির ওজন হচ্ছে কি এম জি। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো mg equal m gm by r square। বা g equal mm যখন কাটা যাবে তখন আর কি থাকবে gm by r square। এখানে দেখো আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল m by b, বা m সমান কি হবে রো b, আর এই যে বিটা হচ্ছে কি এখানে আয়তন। তাহলে পৃথিবীটা যদি আমরা গোলাকার চিন্তা করি তাহলে এই আয়তন কি হবে 4/3 পাই আর কিউব। তাহলে আমরা এই মানগুলো এখানে যদি পুট করি তাহলে আমরা কি পাই, তাহলে প্রথমত আমরা জি এম এর মান হচ্ছে কত রো বি, আর নিচে হবে কত আর স্কয়ার। তারপর আমরা কি পাই, তাহলে এখানে আয়তন হচ্ছে কত 4/3 পাই জি রো আর কিউব ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এখানে আর কিউব এখানে হচ্ছে আর স্কয়ার, তাহলে কাটাকাটি লাভ থাকে কত 4/3 পাই জি রো আর। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে জি ইকুয়াল হচ্ছে জিএম বাই আর স্কয়ার, বা জি ইকুয়াল আমরা কি লিখতে পারি 4/3 পাই জি রো আর। তাহলে এখানে দেখো এই রোটা হচ্ছে কি, রোটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। তাহলে আমরা এই যে পৃথিবীর ব্যাসার্ধ, দেখো এক্ষেত্রে আমাদের কিছু মান আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে মানগুলো আমাদের সৃজনশীল অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে যে পৃথিবীর ভর এম ই, এটার মান কত, পৃথিবীর ভর এম এর মান হচ্ছে 6 × 10⁻24 কেজি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যে আর ই মানে 8, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত 6 × 6.4 × 10⁶ মিটার। তারপর আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, এটা আমাদের মুখস্থ রাখতে হবে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে আর এখানে থাকে কি পৃথিবীর গড় ঘনত্ব রো। আমরা চাইলে রোর মানটাও কি করতে পারি বের করতে পারি। এখন রোটা কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখি। রো বের করতে গেলে দেখো জি সমান আমরা কি লিখছিলাম জি এম বাই আর স্কয়ার, বা আমরা লিখতে পারি এটা অর্থাৎ 4/3 পাই জি রো আর। এখান থেকে আমরা কি বের করব, এখন পৃথিবীর গড় ঘনত্ব রোর মানটা আমরা এখানে বের করব। তাহলে বা দেখো এটাও জি এর মান এটাও জি এর মান, তাহলে আমরা এই দুটো যদি ইকুয়াল লিখি জি এম বাই আর স্কয়ার ইকুয়াল 4/3 পাই জি রো আর। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেট করি, এখানে জি জি কাটা যাবে, আর এখানে আছে আর এখানে আছে কত আর স্কয়ার। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে কি m বাই আর কিউব ইকুয়াল 4/3 পাই জি রো, বা 4 পাই জি রো আর কিউব ইকুয়াল হবে কত 3m।
বা রো সমান আমরা কি লিখতে পারি 3m/4 পাই জি আর। তাহলে এখন রো সমান আমরা কি পেলাম, এই ইকুয়েশনটা পেলাম। তাহলে আমরা এখানে পৃথিবীর ভরের মানটা বসাবো, এখানে জি মহাকর্ষীয় ধ্রুবকের মানটা বসাবো, আর পৃথিবীর ব্যাসার্ধ আর বসাবো। তাহলে আমরা কি পাবো, পৃথিবীর গড় ঘনত্বের মান আমরা এভাবে বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি শিখলাম, যে পৃথিবীর গড় ঘনত্ব কিভাবে বের করা যায় সেটা সম্পর্কে আমরা শিখলাম। তারপর আমাদের নেক্সট টপিক, যেমন এখান থেকে নিউটনের মহাকর্ষ সূত্রটা মোটামুটি আমরা কিছু আলোচনা করলাম। এই যে অভিকর্ষ ত্বরণ, তাহলে এই জিটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা আমরা মোটামুটি সবাই জানি। অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে কি, ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলে। এখন দেখো অভিকর্ষ ত্বরণের কি একটা নির্দিষ্ট মান আছে না, তাহলে ওই নির্দিষ্ট মানটা কত সেটা আমরা জানি, বাট এই নির্দিষ্ট মানটাকে আমরা বলবো কি জি এর আদর্শ মান। এটা আমরা একটু আলোচনা করি, জি এর আদর্শ মান। তাহলে দেখো জি এর আদর্শ মান বের করার জন্য দুটো শর্ত আছে। শর্ত দুটো হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে কি হতে হবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হতে হবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। আর দ্বিতীয় হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। এই দুইটা শর্ত যদি আমরা মানি তাহলে আমরা কি পাবো, জি এর আদর্শ মান বের করতে পারবো। তাহলে শর্ত দুটো সম্পর্কে একটু বলি। যেমন পৃথিবী সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, এটা বলতে আমরা কি বুঝি, যেমন আমরা যখন সমুদ্রের কাছে যাই, সমুদ্রের কি আছে, একটা গভীরতা অর্থাৎ একটা হাইট আছে। তাহলে সমুদ্র পৃষ্ঠ অর্থাৎ সমুদ্রের যে উপরিতল, পানির যে উপরিতল, সেটাই হচ্ছে কি সমুদ্র পৃষ্ঠ, আর সেটাই বোঝাচ্ছে কি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। আর এখানে আরেকটা কি শর্ত হচ্ছে কি 45 ডিগ্রি অক্ষাংশে। এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে যে 45 ডিগ্রি অক্ষাংশটা কি রকম হতে পারে। তা আমরা যদি এটা একটা পৃথিবী ধরি, তাহলে আমরা পৃথিবীর দুইটা প্রান্ত ওয়েস্ট এবং ইস্ট কল্পনা করি, দুই প্রান্ত, তাদের মাঝখানে আমরা একটা অক্ষরেখা কল্পনা করি বা একটা নিরক্ষরেখা আমরা কল্পনা করি। এই অক্ষরেখা থেকে পৃথিবী পৃষ্ঠের মধ্যে যে কোণটা, অর্থাৎ এটা যদি 45 ডিগ্রি কোণ হয়, তাহলে ওই কোণ আমি কি পাবো, জি এর আদর্শ মান বের করতে পারবো। এখন এটা কি শুধু কি এখানে 45 ডিগ্রি পাবো আমরা, এখানে ধরো আমি যদি এই পৃথিবীর এই অংশকে যদি একটা সার্কেল কল্পনা করি, তাহলে আমি এখানেও কি করতে পারি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে পারি। তাহলে এই হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ অক্ষাংশে আমরা কি পাবো, জি এর আদর্শ মান পাবো। এখানে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখো অক্ষাংশ বের করতে গেলে অক্ষাংশের মান হবে 0 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির ভিতরে অক্ষাংশ আমরা অক্ষাংশ আমরা ধরতে পারবো। এর চেয়ে বড় হলে আমরা অক্ষাংশ ধরতে পারবো না। যেমন এখানে এই যে আরেকটা কোণ সৃষ্টি হচ্ছে, এই কোণটাকে আমি অক্ষাংশ হিসেবে নিতে পারবো না। তার কারণ হচ্ছে কি, এই কোণটার মান 90 ডিগ্রির চেয়ে বেশি, অর্থাৎ এটা হচ্ছে একটা স্থূল কোণ, আর এই কোণটাকে আমি অক্ষাংশ হিসেবে নিতে পারি না। তাহলে এই দুইটা শর্ত যদি আমি ফুলফিল করতে পারি, তাহলে আমি কি পাবো, জি এর আদর্শ মান পাবো। আর তোমরা সকলেই জানো জি এর আদর্শ মান কত, জি ইকুয়াল 9.80665 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটাই হচ্ছে কি জি এর আদর্শ মান। তা দেখো আমরা এটাও জানি যে জি এর মান সকল স্থানে কিন্তু এক না, অবস্থান ভেদে ভিন্ন হয়। যেমন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বলতে আমরা একটু উপরের যদি নিতে চাই বা নিচে যদি নিতে চাই, তাহলে কি হবে, জি এর মানটা পরিবর্তন হবে। বা এই অক্ষাংশটা আমি যদি 60 ডিগ্রি নিতে চাই বা 90 ডিগ্রি নিতে চাই, তাহলে কি হবে, জি এর মানের পরিবর্তন দেখা দিবে। তাহলে আমরা এখন এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে 5 নম্বর টপিক, জি এর মানের তারতম্য। অর্থাৎ জি এর মানের তারতম্যটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, যে জি এর মানের তারতম্য কিভাবে ঘটে।
জি এর মানের তারতম্য। আমরা একটু এভাবে দেখি, দেখো প্রথমে এটাকে দুইটা ভাগ করতে পারি আমরা। জি এর মানে তারতম্যের ক্ষেত্রে দুইটা ভাগ আমরা কিভাবে করতে পারি, একটা হচ্ছে ভূপৃষ্ঠের বাইরের স্থানে, আর একটা হতে পারে ভূপৃষ্ঠে। আবার এই ভূপৃষ্ঠের বাইরের স্থান বলতে আবার দুইটা স্থান আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে উচ্চতর স্থানে, আর একটা হচ্ছে নিম্নতর স্থানে। তাহলে উচ্চতর স্থানে জি এর মান একরকম হবে, আবার ভূপৃষ্ঠের নিম্নতর স্থানে জি এর মানটা আরেক রকম হবে। আর ভূপৃষ্ঠ বলতে আমরা যেটা বুঝবো, অর্থাৎ এখানে অক্ষাংশ বোঝাবে। কি বোঝাবে? অক্ষাংশ। অর্থাৎ ওই যে আমরা যেটা বললাম যে 45 ডিগ্রি অক্ষাংশ, তাহলে অক্ষাংশের মান যখন আমরা কি করব, পরিবর্তন করব, তখনই কি হবে, জি এর মান পরিবর্তিত হবে। তাহলে আমরা একটু ব্যাখ্যাতে যাই এখন। যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে জি এর মানটা কেমন হয়। ভূপৃষ্ঠের উচ্চতার স্থানে জি এর মানটা কেমন হয়। দেখো আমরা যদি এইভাবে একটু চিত্রটা দেখি, তাহলে এটা হচ্ছে পৃথিবী, যার ভর হচ্ছে কি ক্যাপিটাল এম। তাহলে এখানে ভূপৃষ্ঠ বলতে বোঝাচ্ছি কোনটা, এই পৃষ্ঠটা, এটা হচ্ছে পৃথিবী, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে ভূপৃষ্ঠ উচ্চতা ধরো আমরা এখানে ধরলাম, অর্থাৎ এই উচ্চতায়, কতটুকু উচ্চতা, এই উচ্চতা, তাহলে এই উচ্চতার জি এর মানটা কত হবে সেটা আমরা একটু বের করব। তাহলে এখানে হবে ধরো জি আপ, আর এটা হচ্ছে ধরো শুধু জি। তাহলে এই জি আপটা কত সেটা আমরা একটু এখন বের করব। তাহলে আমরা জানি ভূপৃষ্ঠের জি এর মান কত, ভূপৃষ্ঠের জি সমান হচ্ছে জি এম বাই আর স্কয়ার, এটাকে আমরা এক নং সমীকরণ ধরি। আর এই উচ্চতায় জি আপ কত হবে, জি এম বাই, দেখো এখানে ব্যাসার্ধ ছিল কি শুধু আর, যে পৃষ্ঠে শুধু কি আর, বাট এই উচ্চতা যখন হবে তখন এখানে কি হবে, আর প্লাস এইচ, কি হবে, আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা আমরা 2 নং সমীকরণ দিই। তাহলে এখন আমরা যেটা করব, 2 নং ইকুয়েশনকে আমরা 1 নং ইকুয়েশন দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা কি পাবো, জি আপ বাই জি ইকুয়াল, তাহলে দেখো 2 নংকে যদি আমরা 1 নং দ্বারা ভাগ করি, তাহলে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। তাহলে আমরা একটু এক লাইন কম লিখে যদি করতে চাই, সেক্ষেত্রে কি হবে, এটা ভাগ এটা, অর্থাৎ গুণ দিয়ে আমরা এটা উল্টে দিই। তাহলে জি এম এখানে হবে কই, আর স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, জি এম কাটা গেলে আর পাবো আমরা আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে আমরা একটু কাজ করব, দেখো এই রাশিটাকে আমরা একটু এভাবে লিখবো, দেখো 1 বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে এই লাইনটা যে কথা, এই লাইনটা একই কথা। কিভাবে দেখি আমরা, দেখো আমরা এই যে 1 ভাগটাকে আমরা যদি একটু গুণ হিসাবে নিই, তাহলে কি হবে, আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এটা একই না, একই। তাহলে আমরা এই রাশিটাকে এভাবে আমরা কি করতে পারি, সাজিয়ে নিতে পারি আমাদের সুবিধার জন্য। তারপর আমরা যেটা করতে পারি, দেখো 1, তাহলে এটাকে আমরা একসাথে লিখি আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কয়ার 1,
এখানে কি পাচ্ছেন দেখো, আর কে আর দ্বারা ভাগ করলে কি পাবো 1 প্লাস s কে আর দ্বারা ভাগ করলে পাবো h বাই r, উপরে কি আছে হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস h বাই r হোল ইনভার্স 2। দেখো এখন এটা ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। দেখো এটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের দ্বিপদী বিন্যাসের ম্যাথমেটিক্সের যে দ্বিপদী বিন্যাস অধ্যায়টা আছে, ওই অধ্যায়ে আমরা একটা সূত্র এইভাবে পাইছিলাম না, দেখো তো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা আমরা কি লিখতাম a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x। তাহলে এভাবে পরবর্তী ধাপ কি ছিল nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার। তাহলে এভাবে আমরা কি পাই, এই সূত্রটা পাই। তাহলে এটার গঠন ঠিক এটার মতো চিন্তা করে আমরা দ্বিপদী বিন্যাস যদি করি, তাহলে দ্বিপদী বিস্তৃতি করলে আমরা এখানে পাবো 1 মাইনাস টুয়াইস h ডিভাইডেড বাই r। তাহলে এটাই আমরা পাবো। তাহলে এটা কি পাবো, কিসের মান পেলাম আমরা, ওই যে ভূপৃষ্ঠের উচ্চতায় g এর মান, বা আমরা একটা লেকচারে লিখতে পারি। সুতরাং g আপ ইকুয়াল 1 মাইনাস টুয়াইস h বাই r। দেখো এখানে আমরা এখানে একটা কি হবে g হবে। তাহলে এটা একটা ইকুয়েশন পাইলাম। আর একটা ইকুয়েশন হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশন আমরা এখানে পেলাম। তাহলে আমরা মজার বিষয় হচ্ছে এই সমীকরণটা দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীল ম্যাথগুলো আমরা এই সমীকরণ দিয়ে করব, আর এমসিকিউ ম্যাথগুলো আমরা বেশিরভাগ এই সমীকরণ দিয়ে করতে পারি। এখানে এই সমীকরণে আরেকটা ব্যাপার আছে, সেখন এই পৃথিবীর ব্যাসার্ধ আর এর তুলনায় এই উচ্চতাটা খুবই নগণ্য হবে, তখন আমাদের এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন আমরা এই সূত্রের একটা অঙ্ক করি, তাহলে বিষয়টা আমাদের আরেকটু ক্লিয়ার হবে। তাহলে অঙ্কটা হচ্ছে এরকম, দেখো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠালে বস্তুর ওজন এক তৃতীয়াংশ হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের একটু আগে আমরা যে সূত্রটা শিখলাম ওই সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ধরি h উচ্চতায় বস্তুর ওজন w আপ ইকুয়াল হবে w বাই 3। তাহলে এখানে w আপ হচ্ছে আমরা কতটুকু উপরে উঠালে ওজন হবে, আর এই w বাই 3 হচ্ছে কি ওজনের এক তৃতীয়াংশ। এটাকে আমরা এভাবে লিখতে পারি, w সমান আমরা কি জানি mg, mg বাই 3। তাহলে এখানে mm চলে গেলে আর কি থাকে g আপ ইকুয়াল g আপ ইকুয়াল থাকবে g বাই 3। তাহলে আমরা জানি g আপ বাই g ইকুয়াল r স্কয়ার বাই r প্লাস h হোল স্কয়ার। এটা কি ছিল আমাদের এই সূত্রটায় অভিকর্ষ ত্বরণ একটা সূত্র ছিল থেকে বা। তাহলে এখন g আপ সমান কি আছে g বাই 3, আর এখানে আছে g ইকুয়াল r স্কয়ার r প্লাস h হোল স্কয়ার। তাহলে এখন দেখো
এটাকে ক্যালকুলেট করলে আমরা এটা এখন ভাগাকার আছে, এটা যদি আমরা উল্টে দিই তখন হবে কত 1/3, আর এখানে থাকতেছে আর স্কয়ার আর প্লাস এস হোল স্কয়ার। তাহলে আমরা এখানে যদি কি করি উপর দিকে বর্গ করি তাহলে আর কি থাকে 1/√3, এখানে থাকবে r/r প্লাস এস বা √3r ইকুয়াল r প্লাস এস। বা আমরা এটা যদি পক্ষান্তরে দিয়ে নিয়ে আসি তাহলে s সমান কি পাবো আমরা √3r মাইনাস r। তাহলে এখানে আমরা এই যে পৃথিবীর ব্যাসার্ধ r, পৃথিবীর ব্যাসার্ধ r এর মান কি ছিল 6.4 × 10⁶ মিটার। এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো ওই যে কতটুকু উচ্চতায় বস্তুর ওজন 1/3, ওই মানটা আমরা বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এভাবে কোনো বস্তুর ওজন যদি বাইর করতে বলে যে পৃথিবীর উচ্চতায় ভূপৃষ্ঠ উচ্চতা, তাহলে আমরা এইভাবে কি করব এই ম্যাথগুলো আমরা করব। দেখো আমাদের পঞ্চম টপিক্সের আরেকটা অংশ রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠের নিম্নতর স্থানে জির মানটা কিভাবে বের করতে হবে। পৃথিবী পৃষ্ঠের নিম্নতর স্থানে বা ভূপৃষ্ঠের নিম্নতর স্থানে জি এর মান। তাহলে এক্ষেত্রে চিত্রটা হবে কেমন, ধরা যাক এটা হচ্ছে একটা পৃথিবী, তাহলে আমাদের কি হবে ভূপৃষ্ঠের নিচে, ধরো ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে, দেখো পৃথিবীর ভর ছিল কত এম, আর এখানে দেখো এই যে এইচ উচ্চতা যখন নিচে হবে গভীরে হবে তখন কিন্তু এটার ভর আর কি থাকবে না এম থাকবে না, তখন এটার ভর হবে কি ধরো আমরা ধরি এম প্রাইম। এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে, এটা পুরোটা হচ্ছে কি আর, এই আর থেকে আমাদের কি বাদ যাবে এইচটা বাদ যাবে। তাহলে আমরা ভূপৃষ্ঠের জি মান কত, ভূপৃষ্ঠের জি সমান হচ্ছে জি এম বাই আর স্কয়ার। এখানে আমরা একটু কাজ করতে হবে, দেখো দেখো এম এর মান কত পাইছিলাম আমরা, এম সমান হচ্ছে কি রো বি, তাহলে রো বি এর মান হচ্ছে কত, আমরা এভাবে লিখি 4/3 পাই আর কিউ রো। তাহলে আমরা এই মানটা এখানে বসাই দিই 4/3 পাই আর কিউ রো জি ডিভাইড বাই আর আর স্কয়ার। তাহলে এখানে আমরা জি মান কি পাচ্ছি 4/3 পাই রো জি আর, এটা হচ্ছে ভূপৃষ্ঠের জি এর মান। আর এইচ গভীরতায় জি কি হবে, যেটা আমরা জি ডাউন লিখতে পারি, জি হবে জি এম বাই আর মাইনাস এস হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই, এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা এখান থেকে পাবো 4/3 পাই রো জি আর জায়গা হবে কত আর মাইনাস এস। তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ দিই, এটাকে আমি 2 নং সমীকরণ দিই। তবে এখানে জি এম না হয় কি হবে জি এম প্রাইম, যেহেতু এটা মনে হচ্ছে এম প্রাইম। তাহলে আমরা এখানে যথারীতি 2 নংকে আমরা 1 নং দ্বারা যখন ভাগ করব তখন কি পাবো জি ডাউন ডিভাইডেড বাই জি। তো দেখো এটাকে যদি আমি এটা দ্বারা কি করি 1 নং দ্বারা ভাগ দিই তাহলে আমাদের এখানে 4/3 বাদ যাবে, পাই বাদ যাবে, রো বাদ যাবে, জি বাদ যাবে, আর থাকবে কত আর মাইনাস এস বাই আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আর কে আর দ্বারা ভাগ করলে 1 মাইনাস এস বাই আর। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠ হতে নিম্নতর স্থানে জি এর মান। আমরা একটা লাইন লিখতে পারি জি ডাউন সমান 1 মাইনাস এস বাই আর
জি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো ভূপৃষ্ঠ নিম্ন স্থানে জি এর মানটা আমরা এভাবে কি করতে পারি, বের করতে পারি। তাহলে এই সূত্র দিয়েও কি করতে পারি, আমরা ম্যাথমেটিক্স গুলা করতে পারি। যেমন এই সূত্রে একটা ম্যাথ তোমাদেরকে আমি দিই। ম্যাথটা হবে এরকম, দেখো ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় বস্তুর ওজন এক তৃতীয়াংশ হবে। তাহলে এই ম্যাথটা আমরা এর আগের ম্যাথটা যেভাবে করছি ঠিক একই ভাবে, শুধু এই সূত্রটা চেঞ্জ করে আমরা কি করতে পারবো, এই ম্যাথটা করে নিতে পারবো। তোমরা এই ম্যাথটা সবাই ট্রাই করবা, করতে পারো কিনা, কতটুকু অ্যান্সার হয় সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমাদের অনলাইন ক্লাস প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছে আমরা। এখন তোমাদেরকে যেটা করতে হবে, এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করছি তা তোমরা বাসায় কি করবা, অবশ্যই প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টসে উল্লেখ করবা। ইনশাআল্লাহ চেষ্টা করব এর সমাধান দেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।